ইসরায়েল অলরেডি প্যালেস্টাইনের এগেনস্টে যে পরিমাণ অ্যাট্রোসিটি শো করেছে তার কিছু অংশ এখন আমরা দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রেও হচ্ছে। এই যুদ্ধের বিশ্লেষণের প্রথম যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দুইটা পারমাণবিক শক্তি, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইসরায়েল, তারা যুদ্ধ করছে একটা পারমাণবিক শক্তিবিহীন ইরানের সাথে। দ্বিতীয় পর্যবেক্ষণ যেটা সেটা হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ হচ্ছে ইরান, যারা এখন পর্যন্ত ইসরায়েল এবং বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চকিত রেখেছে এবং তারা চোখে চোখ রেখে যুদ্ধের আহ্বান জানিয়ে যাচ্ছে এবং অন গ্রাউন্ডে তারা যুদ্ধও করে যাচ্ছে। বিশ্লেষণ কিভাবে করবেন যেখানে 4-5 দিন যেতেই তেলের দামের এই অবস্থা কিংবা একটা রুদ্ধশ্বাস অবস্থা, সেই বাণিজ্যিক অবস্থাটি নিয়ে না হয় আমরা কথা বলবো আমাদের শোভন ইসলামের সাথে। আমরা একটু এই যুদ্ধের পরিস্থিতিটা আমরা একটু বুঝতে চেষ্টা করছি। আমরা তো অনেকে বলে থাকেন যে পশ্চিমা মিডিয়া যেভাবে আমাদের বলছেন সংবাদটি আমরা সঠিকভাবে হয়তো পাই কি না পাই, সব মিলে আপনার পর্যবেক্ষণটা যুদ্ধের এখন পর্যন্ত একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের সহ আলোচককে এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে। দেখুন, ইরান এবং ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভেতরে যে চলমান সংকট এবং এই যে যুদ্ধ অবস্থা, এটা দীর্ঘমেয়াদী এবং আপনারা সবাই জানেন যে ইরান এই যে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হেজবুল্লাহ, তারপরে ইয়ামেনের হুতিজ, তারপর প্যালেস্টাইনিদের হামাস, দেন সিরিয়ান যে ছোট ছোট গ্রুপগুলো আছে, তারপর ইরাকি বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোকে তারা প্রক্সি হিসেবে ইউজ করে আসছে দীর্ঘদিন ধরে। সুতরাং এই যুদ্ধটা হঠাৎ যুদ্ধ তা না, এটা এসকেলেশনটা হঠাৎ করে বেড়েছে, বাট এটা একটা চলমান যুদ্ধ। এই চলমান যুদ্ধটার প্যাটার্নই এরকম, এটা দীর্ঘদিন ধরে চলে, প্রোট্রাক্টেড ওয়ার যেটাকে বলে। এবং এই যুদ্ধে আপনি যদি দেখেন যে ইসরায়েল অলরেডি প্যালেস্টাইনের এগেনস্টে যে পরিমাণ অ্যাট্রোসিটি শো করেছে তার কিছু অংশ এখন আমরা দেখতে পাচ্ছি ইরানের ক্ষেত্রেও হচ্ছে। এই যুদ্ধের বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বের জন্য ইসরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যের যে তেল সম্পদ আছে তার উপরে কঠোর নজরদারিত্ব রাখার জন্য, প্লাস সুযোগ পেলে পরে ওদের বাইবেলে নাকি একটা কথা বলা আছে যে এখানে একটা লেভান্ট বলতে যে জায়গাটা ছিল ওই জায়গাটা আবার তারা পুনরুদ্ধার করতে চায় ইসরায়েলের মাধ্যমে, যেটা বাইজেন্টাইন যে এম্পায়ার ছিল তারা ওটা হারিয়ে ফেলেছিল ইয়ারমুক যুদ্ধের সময় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে। তো ওই প্রত্যাশা থেকে তারা এসকেলেশন করার চেষ্টা করছে এবং ঠিক গত বছর 12 দিনের জন্য এই ইসরায়েল এবং ইউএসএ দুজন মিলে কিন্তু 12 দিন ইরানের উপরে আক্রমণ পরিচালনা করেছে এবং তারা তখন দাবি করেছিল যে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে তারা। এই যুদ্ধের বিশ্লেষণের প্রথম যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে দুইটা পারমাণবিক শক্তি, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইসরায়েল, তারা যুদ্ধ করছে একটা পারমাণবিক শক্তিবিহীন ইরানের সাথে। দ্বিতীয় পর্যবেক্ষণ যেটা সেটা হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র দেশ হচ্ছে ইরান, যারা এখন পর্যন্ত ইসরায়েল এবং বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের কণ্ঠ উচ্চকিত রেখেছে এবং তারা চোখে চোখ রেখে যুদ্ধের আহ্বান জানিয়ে যাচ্ছে এবং অন গ্রাউন্ডে তারা যুদ্ধও করে যাচ্ছে। তৃতীয় বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে মানুষের ভেতরে, স্পেশালি ধরেন আমরা যারা কমন মুসলমান, তাদের ভেতরে একটা প্রত্যাশা থাকে যে ইরান যে এখানে যুদ্ধ করছে, ইরান কেন একা যুদ্ধ করছে, এখানে কেন অন্যান্য মুসলিম দেশ যারা আছে তারা কেন ইরানকে সহায়তা করে না। তো এটারও বাস্তবতা আমার সহ আলোচক আরো ভালো বুঝবেন, সেটা হচ্ছে যে এখানে পেট্রোডলারের যে ডিনামিক্সটা আছে, মানে আপনি তেল বিক্রি করতে হইলে ডলারে বিক্রি করতে হবে, ডলারে যদি তেল কেনা বেচা করতে হয় তাহলে আলটিমেটলি ডলার ওই রকম শক্তিশালী হয়ে উঠছে যে রাষ্ট্রগুলোর রিজার্ভ হচ্ছে ডলারে। ঠিক আছে, দুইজন মাত্র লোক এই ডলারে তেল বিক্রি করার ব্যাপারে প্রচ্ছন্নভাবে মানে আপত্তি জানিয়েছিল, একজন হচ্ছে লিবিয়ার গাদ্দাফি আর একজন হচ্ছে সাদ্দাম হোসেন ফ্রম ইরাক। এই দুইজনকেই আমরা দেখেছি তাদের পরিণতি কি হয়েছে। এবং এই জায়গায় আমেরিকা এই দুইটা ঘটনা থেকে, যেমন লিবিয়ায় গাদ্দাফিকে হত্যার মাধ্যমে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে হত্যার মাধ্যমে, এছাড়াও সুদানে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাতের মাধ্যমে এবং মিশরে মুরসিকে উৎখাতের মাধ্যমে তাদের ভেতরে একটা আত্মবিশ্বাস জন্মে গিয়েছিল যে রেজিম চেঞ্জ করার জন্য একজন ব্যক্তিকে ফেলে দিলেই চলে। ঠিক আছে, তো তারই প্রেক্ষিতে এসে আমরা এই রিসেন্টলি এবারের অপারেশনে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে তারা আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করেছে। এখানে একটা মানে ছোট্ট ট্রিভিয়া আমি অ্যাড করি, একজন হচ্ছে খোমেনি আর একজন হচ্ছে খামেনি। জি, খোমেনি হচ্ছেন এর আগে যিনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি,
আর ইনি হচ্ছে আলী খামেনি, ইনি হচ্ছে ওনার আত্মীয় না, মানে ওনার শিষ্য ছিলেন, ওখান থেকে আসছে। খুব ছোট্ট একটা উচ্চারণগত পার্থক্য, কিন্তু এটা মানে অনেকেই ধরতে পারে না। তো এইখানে পরবর্তী অবজারভেশন যেটা যুদ্ধক্ষেত্রে, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে আধুনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কখনো প্রলম্বিত হয় না, যুদ্ধ হয় ছোট ছোট। এবং এক্ষেত্রেও আপনি দেখবেন এর আগে আমেরিকা 12 দিনের জন্য যুদ্ধ করে গেছে, এবার আবার আমেরিকা এখানে আসছে, আশা করা যায় যে 15-20 দিনের ভিতরে যুদ্ধ শেষ করে তারা আবার চলে যাবে। কারণ তাদের এই বড় বড় জাহাজ, বড় বড় বিমান নিয়ে এসে এত দূরে আটলান্টিক ক্রস করে এসে এখানে যুদ্ধ করাটা তাদের জন্য ব্যয়বহুল হয়ে যায়।